বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে কাল। পিস টেলিভিশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে, কালকে আমরা সকাল থেকে যে এটার প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। স্বাগত জানালেন আলেম ওলামারা। সরকার যথেষ্ট দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, একই সাথে আসলে ওখানে যারা আলোচক উপস্থাপক রয়েছে তাদের উপর নজরদারি বাড়ানো দরকার আছে। জঙ্গিবাদ দমনে সর্বোচ্চ কঠোর হবে সরকার, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। যে কোনো ভাবে হোক যত কঠোর হতে হয় হবে, সেইভাবে আমাদের এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোন শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয় জানানোর আহ্বান শিক্ষামন্ত্রী। বললেন, বিপথগামিতা রোধে সহায়তা নেওয়া হবে আলেম ওলামার। সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের বৈঠক। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে অবাধে বিক্রি হচ্ছে মানহীন ওষুধ, হুমকিতে স্বাস্থ্যসেবা। আইনের কঠোর প্রয়োগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এবং ঈদের টানা 9 দিন ছুটি শেষে প্রাণ ফিরেছে অফিস আদালতে। প্রথম দিনে কুশল বিনিময়ের সময় কাটিয়েছেন অনেকে। আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুলশানে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গত 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরেই নড়েচড়ে বসে সরকার। এ বিষয়ে নানা উদ্যোগ নিতে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও তথ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করেই নানা উদ্যোগ নেওয়া হবে। আজকে যে ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা যে নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদেরকে এডিক্টেড করানো হয় প্রথমে, এবং এডিক্টেডের মাধ্যমে তাদেরকে ঘর ছাড়া করে তারপরে বিভিন্ন রকম মোটিভেশন দিয়ে এই যে বিপদগামিতা রোধ করার জন্য আমাদের একটা সামাজিক বিপ্লব দরকার। সামাজিক বিপ্লবের জন্যই সর্বশ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা, সম্পৃক্ত করা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদারকির পাশাপাশি রাজধানীর গুলশানে অনুমোদনহীন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ যত্রতত্র গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। গুলশান এরিয়া যেটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, সেখানে যত্রতত্র যে রেস্টুরেন্ট, হসপিটাল, স্কুল, কলেজ গড়ে উঠেছে, এগুলিকে তদারকি করে উইদাউট পারমিশন যেগুলি হয়েছে সেগুলিকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। দেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি শুক্রবার বিভিন্ন মসজিদে ইমামদের বয়ান ও তদারকি করার কথা জানান আমির হোসেন আমু। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলিকে আরো সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পিস টেলিভিশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের যে ইমাম সাহেবরা যে বয়ানগুলি দেন, সেই বয়ানগুলির ধরন কি এবং সেই বয়ানগুলির ব্যাপারে একটু মনিটরিং করা। এদিকে জঙ্গি কার্যক্রম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে তাদেরকে সব রকম সহায়তা দেওয়ার কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পিস টিভি বন্ধে আগামীকাল প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে বেসরকারি টেলিভিশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বলেন, জঙ্গি দমনে সরকার দ্রুততার সাথে ও দক্ষভাবে কাজ করছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
পিস টিভি বাংলাদেশের কোরআন মানে মুসলমান সমাজের কোরআন সুন্নাহ হাদিস এবং বাংলাদেশের সংবিধান এবং দেশজ সংস্কৃতি রীতিনীতি আচার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না বোধ ক্ষেত্রে, সেহেতু আইন শৃঙ্খলা রক্ষা মন্ত্রিসভার কমিটি পিস টিভি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু এটা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে এবং এটা তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন, সেহেতু কালকে আমরা সকাল থেকে যে এটার প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। এদিকে দুবাই থেকে সম্প্রচারিত পিস টিভি বাংলাদেশে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহাব উদ্দিন বখতিয়ার বলেন, শুধু বন্ধ নয়, এই চ্যানেলে বক্তব্য রাখা আলোচকদের উপরও নজরদারি বাড়ানো জরুরি। ওখানে যারা আলোচক উপস্থাপক রয়েছে, যাদের জঙ্গিবাদী বক্তব্যের কারণে জঙ্গি তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তাদের উপর নজরদারি বাড়ানো দরকার আছে। এবং তারা ওই পিস টিভি ছাড়াও এর বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু এরা বক্তব্য রাখে, সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখে। ফারুকি হত্যার ব্যাপারে তারা ক্লু দিতে পারবে বলে আমরা আগেও দাবি করছি, এখনো দাবি করছি, এবং অনেকগুলো জঙ্গি কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অভিযোগে আলোচিত জাকির নায়েক যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেগুলোর আর্থিক ব্যবস্থাপনা খতিয়ে দেখছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ভারত। জাকির নায়েক প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য। 2009 থেকে 2014 সাল পর্যন্ত বিভিন্ন উৎস থেকে 70 লাখ ইউরো সহায়তা পেয়েছে প্রতিষ্ঠানটি। ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করা প্রতিষ্ঠানটি 2007 সালে যুক্তরাজ্যের বার্মিংহামে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হলেও দাপ্তরিক কাজে পিস টিভির ওয়েবসাইট ব্যবহার করা হয়। যুক্তরাজ্যে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ হলেও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি থেকে পিস টিভিকে আর্থিক সহায়তা দেওয়ার প্রমাণ পেয়েছে ভারতীয় তদন্ত কর্মকর্তারা। 2010 সাল থেকেই জাকির নায়েকের উপর যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ দমনে সর্বোচ্চ কঠোর হবে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, অতীতে বিএনপি জামায়াত সরকারের সময় যে সন্ত্রাসের বীজ বপন করা হয়েছিল, এখন তারই বিস্তার ঘটেছে। ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত সরকারের নীতিমালাগুলো। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সম্প্রতি দেশে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলা প্রসঙ্গ। তিনি বলেন, অতীতের সরকারগুলো সন্ত্রাসবাদের যে বীজ বপন করেছে তাই এখন বিস্তার লাভ করছে। যখন সারা বিশ্বে আমরা দেখি জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের থেকে কিন্তু দূরে ছিল না খুব বেশি। কারণ এই বাংলাদেশে আমি নিজেই গ্রেনেড হামলার শিকার। এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসীদেরকে যারা সৃষ্টি করে রেখে গেছে, যারা তৈরি করে রেখে গেছে, একবার বীজ বপন করলে সেটা তো সহসা আর সেটা উৎখাত করা যায় না। আমাদের কিছু পত্র পত্রিকা মিডিয়া আছে, নানা কথা নানা সমালোচনা, অনেকে অনেক রকম জ্ঞান বিতরণ করে যাচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে এটা মনে আসতে পারে যে এদের সাথে এদের কোনো সম্পর্ক আছে বা এরা যেটা চেয়েছিল সেটা হয় নাই বলে মনে খুব ক্ষোভ। এ সময় গুলশান হামলার ঘটনায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়াতে হবে। আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশ এত দ্রুত সময় এই ধরনের একটা ঘটনা ঘটলে ওখান থেকে জীবন্ত মানুষ উদ্ধার করা, এটা কিন্তু আজ পর্যন্ত কোনো দেশ পারেনি। উচ্চশিক্ষিত পরিবারের ছেলেপেলেরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমরা তো ভাবি যে তাদের মনটা আরো বড় উদার হবে, তারা সত্যিকার সঠিক ধর্ম সম্পর্কে জ্ঞান নেবে, কিন্তু তারা যে ধর্মান্ধ হয়ে যাবে এটা কিন্তু কখনো আমরা ভাবতেও পারিনি। যে কোনো ভাবে হোক, যত কঠোর হতে হয় হবে, সেইভাবে আমাদের এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। এছাড়াও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি আরো বলেন, কারা তাদের বিপথগামী করছে তাও খুঁজে বের করতে হবে। তাদেরকে বিভ্রান্তি পথে কারা নিয়ে যাচ্ছে,
বা ওই সমস্ত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান শিক্ষক যারা তাদের ভিতরেও কারা আছে এদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শত বাধা ডিঙিয়ে হলেও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়বে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশকে অভিশাপ মুক্ত আমাদের করতে হবে, কাজে সেটা আমরা করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিপদগামিতা রোধে অভিভাবক ও আলেম ওলামাদের সহায়তা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় হোক বা স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, যেখানেই আমাদের শিক্ষার্থীরা আছেন তাদের সবাইকে আমরা চাইবো যেন তারা সঠিক পথে লেখাপড়া করেন এবং নিজেকে গড়ে তোলেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে 10 দিন বা তার বেশি কোনো শিক্ষার্থী অনুপস্থিত, অবিলম্বে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে জানাবেন যে কে এবং তার পুরো পরিচয়। সেই বিষয়ে যেখানে যা করা দরকার সেই সব বিষয়ে আমরা আরো আলাপ করব। গভর্নমেন্টও ব্যবস্থা নেবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এ প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 1 জুলাই গুলশানের হামলায় 17 বিদেশি নাগরিকের মৃত্যুর পরই বিভিন্ন দেশের পক্ষ থেকে উদ্বেগ উৎকণ্ঠা জানানো শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও টেলিফোন করেও জানান সহানুভূতি, দেন সহযোগিতার প্রস্তাব। এবার আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে 2 দিনের ঢাকা সফরে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই প্রথমে পররাষ্ট্র সচিব এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন নিশা দেশাই, মার্কিন রাষ্ট্রদূত মার্শা ওয়ার্নিকাট ও উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত আনন্দ। এই সময় বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তার প্রস্তাব দেন তারা। টেকনিক্যাল সাপোর্টের ব্যাপারে আগেও আলোচনা হয়েছে। ওনাদের বিশেষজ্ঞ টিম তো বাংলাদেশে সাহায্য করেই যাচ্ছে বিভিন্ন সময়, সেটাই আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা বিভিন্ন পর্যায়ে সহায়তা করার জন্য প্রস্তাব করেছেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা আজকে শুরু হলো কেন? এর আগে গুলশানে নিজ দেশের নাগরিক হত্যার প্রেক্ষিতে ইটালি ও জাপান যৌথ তদন্তের যে প্রস্তাব দেয় তাকেও বাংলাদেশ স্বাগত জানাবে বলে জানান পররাষ্ট্র সচিব। গুলশানে এটাকে তদন্তের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট টিম আসছে কিনা সে ব্যাপারে কোনো আলাপ হয়নি। আপনারা জানেন যে কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সে ব্যাপারে আমাদের ন্যাচারালি সম্মতি আছে। প্রশ্ন হলো যে মডালিটিসটা বার করা। পরে মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। শোলাকিয়ায় বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, জঙ্গিদের ভাড়া করা বাসায় সিআইডির অনুসন্ধান, পাবনায় জঙ্গিবাদী বই সহ 2 জেএমবি সদস্য আটক। ঈদের পর আজ প্রথম কর্মদিবস। 9 দিনের টানা ছুটি শেষে আবারও পূর্ণ রূপ ফিরে পেতে শুরু করেছে অফিস আদালত। সকালে নির্ধারিত সময়ে অফিসে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে কাজে যোগ দেওয়ার আগে কোলাকুলি শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। কুশল বিনিময়ের এই উৎসব থেকে বাদ পড়েননি মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। অফিসে এসে তারাও যোগ দেন ঈদ শুভেচ্ছা বিনিময়ে। এরপর নিয়মিত কার্যক্রম শুরু হয়। তবে কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এখনো ছুটিতে থাকায় সচিবালয়ের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পূর্ণরূপ ফিরে পেতে শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থল ঢাকায় ফিরছেন নগরবাসী। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা রাজধানীমুখী বিভিন্ন ট্রেনে মানুষের ঢল নামে। এ সময় প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফেরা মানুষগুলোর চোখে মুখে ছিল প্রিয়জনকে ছেড়ে আসার কষ্টের ছাপ। একই চিত্র ছিল রাজধানীর সদরঘাট ও বাস টার্মিনালেও। জুনায়েদ আল হাবিবকে সঙ্গে নিয়ে রাশেদ লিমনের রিপোর্ট। ঈদ শেষ, এবার ফেরার পালা। টানা 9 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী।
ছুটি শেষে প্রথম কর্মদিবস, তাই আজ ঢাকা ফেরা মানুষের চাপটাও ছিল একটু বেশি। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকা ফেরা মানুষের বাড়তি চাপ। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে জীবন ও জীবিকার তাগিদে তাই এই ইটকাঠের নগরে। ঈদ শেষ করে যখন ফিরে আসি শহরে তখন একটু মনটা অবশ্যই খারাপ থাকে, তারপরে কর্মব্যস্ততার সাথে তো চলে আসতেই হবে। ভালো ঈদ করছি, ফ্যামিলির সাথে আনন্দ করে আসলাম, ভালোই লাগলো। আরো থাকতে ইচ্ছে করছে কিন্তু কিছুই করার নাই। খারাপ লাগছে কিন্তু কি করতে হবে, চলে আসতে হবে, ক্লাস আছে। ভিড় ছিল সদরঘাটেও। খুব ভোর থেকেই টার্মিনালে ভিড়তে থাকে লঞ্চগুলো। যাতায়াতে কোনো সমস্যা হয় নাই, আর দেশের ঈদ বাবা নিয়ে খুব সুন্দরভাবে কাটছে, ভালো কাটছে। অবকাশের পর আবার সেই আমাদের কর্মজীবনে সেই পেটের টানে আবার সেই ঢাকাতে ফিরে আসা, সব আলটিমেটলি মোটামুটি ভালোই হয়েছে। জীবন জীবিকার টানে চলে আসতেই হয়, এই জন্য আবার চলে আসলাম। এই যে 1 বছর পরে ছুটিতে গেছি, খুব ভালোই লাগছে। এদিকে সড়ক পথেও নেমেছে রাজধানীমুখী মানুষের ঢল। যাত্রীদের ভিড় দেখা গেছে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরেও রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাব তার কাছে। ফিরদাউস। ধন্যবাদ পারমিতা। আজ বরিশাল নদী বন্দরে একেবারেই উপচে পড়া ভিড়। বিকেল থেকে একেবারে দুপুর থেকেই বরিশাল নদী বন্দরে যারা ঢাকা মুখী যাত্রী তারা আসতে শুরু করেছেন এবং বিকেল থেকেই দুপুর থেকে কেউ কেউ বেশ কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সকাল থেকে কিন্তু তারা এসে বরিশাল নদী বন্দরের যে বিভিন্ন লঞ্চগুলো আছে সেগুলোতে উঠেছেন এবং জায়গা দখল করার চেষ্টা করেছেন। নির্ধারিত সময়ের কিন্তু একেবারেই আমরা যেটা দেখেছি যে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গেছে। টিপু 7, পারাবাত 9 এবং কীর্তনখোলা 2 নামে যে 3টি লঞ্চ রয়েছে, বড় বড় লঞ্চ, বিলাসবহুল লঞ্চ, এই লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রচুর যাত্রী নিয়ে রওনা করেছে। আমরা যেটা বলতে পারি, টিপু 7-এর ধারণ ক্ষমতা হচ্ছে 1280 জন, পারাবাত 9-এর হচ্ছে 910 জন এবং অন্য যে লঞ্চটি রয়েছে এগুলোর যে ধারণ ক্ষমতা রয়েছে প্রত্যেকটির 4 থেকে 5 গুণ বেশি যাত্রী নিয়ে বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এবং এই বেশি যাত্রীর কারণে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চাননি কোনো রকমের দুর্ঘটনা এড়াতে, যেহেতু একেবারেই বর্ষার সময়। এছাড়া নদীতে প্রচুর পানি রয়েছে, কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, র্যাব এবং ভ্রাম্যমাণ আদালত যারা আছেন তারা কিন্তু একটা কাজ করেছেন, সেটা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই কিন্তু বরিশাল নদী বন্দর থেকে লঞ্চগুলোকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যেতে বাধ্য করা হচ্ছে। 3টি লঞ্চ ইতিমধ্যে বরিশাল নদী বন্দর থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা যেটা দেখেছি যে আজকে বরিশাল নদী বন্দর থেকে 20টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। এর মধ্যে সরাসরি 13টি লঞ্চ রয়েছে। এই 13টি লঞ্চের বাইরে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিছু পটুয়াখালী, ঝালকাঠি এবং অন্যান্য জেলা থেকে বরিশালে এসে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এছাড়া গ্রিন লাইনের 2টি লঞ্চ এবং সরকারি 2টি স্টিমার রয়েছে। এই লঞ্চগুলোকে মোটামুটি প্রত্যেকটি লঞ্চেই কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এই অবস্থায় বরিশাল নদী বন্দর থেকে যাত্রা করা হচ্ছে। বাকি যে 11টি লঞ্চ রয়েছে সেগুলো অপেক্ষায় আছে, কিছু সময়ের মধ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি এখন পর্যন্ত আমরা ভালোই দেখেছি। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ। পারমিতা। ধন্যবাদ ফিরদাউস সোহাগ। দর্শক, সহকর্মী ফিরদাউস সোহাগ যোগ দিয়েছেন বরিশাল থেকে এবং জানাচ্ছিলেন নৌপথে যারা ঢাকায় আসছেন তাদের খবর। জঙ্গি সংশ্লিষ্ট মামলার জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী একথা বলেন। গুলশানে হামলার ঘটনায় সুষ্ঠুভাবে তদন্ত চলছে বলেও জানান আইনমন্ত্রী। বিচার বিভাগের স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলে, এবং সেই দিকে লক্ষ্য রেখে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার একটা বিরাট গুরুদায়িত্ব কিন্তু বিচার বিভাগের, সেই দিকে লক্ষ্য রেখে এদের জামিনের ব্যাপারে তা বিচার বিভাগ তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হবেন বলে আমি তার কঠিন হওয়ার জন্য আমি একটু আবেদন করব। দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই দেশি বিদেশি একটি চক্র বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জাপান আমাদের সবচেয়ে বড় সহযোগী একটি দেশ, জাইকা আমাদের অনেক সাহায্য করে থাকে। মেট্রো রেল তারা এখানে পরামর্শক হিসেবে এসেছিল, তারা জীবন দিয়ে চলে গেল। কেউ আড়ালে থেকে দেশি এবং বিদেশি চক্র এই কাজ করার চেষ্টা করছে। সেই জন্য আজকে এই যে তৈরি পোশাক খাতটা যে মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বাধাগ্রস্ত করার জন্য যাতে বিদেশি ক্রেতা না আসে, তো আমি এটুকু বলতে পারি যে এটা সাময়িক। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই দেশি বিদেশি চক্রান্ত চলছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণে আয়োজিত এক বর্ধিত সভায় তারা এই অভিযোগ করেন। এ সময় নেতারা আরো বলেন, যারা সন্ত্রাসীদের লালন করে তাদের সাথে ঐক্য করে সন্ত্রাসবাদ দমন সম্ভব নয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে কিন্তু দেখবেন এই ইসলাম পছন্দ দলরা, এই মুসল্লি ফোরাম, কেউ কিন্তু আজকে মসজিদে নববীর সামনে বোমা হামলা, শোলাকিয়া 150 বছরের এই ঈদগাহ জামাত বন্ধ করার জন্য হামলা, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। গুলশানের এই ট্র্যাজেডির বিরুদ্ধে তাদের তো কত কথা নাই। আজকে যারা এই সমস্ত হামলা চালাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা তারা ওরাই করছে এই বিএনপি জামাত শিবিরকে বাদ দিয়ে, বিএনপিকে বাদ দিয়ে, জঙ্গিদের পৃষ্ঠপোষকত্বে বাদ দিয়ে আমরা বৃহত্তম জাতীয় ঐক্য চাই এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তাদের সঙ্গে উপরে এই সন্ত্রাস বা জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। এটার সঙ্গে বিদেশিদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে যা কিছু হচ্ছে ৭১-এর পরে পাকিস্তানের মদদে তাদের দেশে বিএনপি জামাতকে দিয়ে করানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করে দেশের শুধু ভাবমূর্তি নয়, সরকারকে উৎখাত করে চক্রান্ত করেছে। টুপি পরে ইসলাম রক্ষার জন্য ওরা মুসলমানকে হত্যা করতে গেছে। নর্থ সাউথে পড়ে মানুষের খুন করার শিক্ষা দেওয়া হচ্ছে ওখান থেকে। এটার ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। বাংলাদেশকে ঠেকাতে হবে, শেখ হাসিনাকে থামাতে হবে, বাংলাদেশকে আবার একটু অকার্য রাষ্ট্র পরিণত করতে হবে। এটাই হচ্ছে চক্রান্ত, দেশি এবং বিদেশি চক্রান্ত। এদিকে কোনো শিক্ষার্থী এক সেমিস্টার ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকালে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেই সরকার জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমন নয়, জঙ্গি ইস্যু ব্যবহার করে বিএনপিকে নির্মূল করতে চায় সরকার। সরকারের কর্মকাণ্ডে সুস্পষ্ট যে বর্তমান উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতার পথপ্রদর্শক হচ্ছে আওয়ামী শাসক গোষ্ঠী। এরা ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদী অশুভ শক্তিকে জিইয়ে রাখতে চাচ্ছে, এই জন্য যে এদের রক্তক্ষয়ী কর্মকাণ্ডের দিকে জনগণের দৃষ্টি নিবদ্ধ থাকলে অবৈধ সরকারের প্রতি জনগণের যে পদত্যাগের চাপ সেটি কমে যাবে। জঙ্গিবাদ নয়, সরকার বিএনপিকে নির্মূল করার পুরনো পরিকল্পনাই বাস্তবায়ন করছে। মুখে তারা উগ্রবাদ জঙ্গিবাদের নামে নানা কথা বলছে। সাম্প্রতিক সময়ে দেশে সন্ত্রাসী হামলার ঘটনায় ইংল্যান্ড সিরিজ নিয়ে উদ্বেগের কারণ দেখছে না বিসিবি। নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রশ্ন অবান্তর, এমনটাই মনে করেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে নির্দিষ্ট সময় বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। সম্প্রতি গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা বিশ্বকে নাড়িয়ে দেয়। বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। এ ঘটনায় বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে সিদ্ধান্ত নেবে দেশটি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোতে এমনটা জানিয়েছেন এক মুখপাত্র। ইংল্যান্ড অধিনায়ক উইন মর্গানও পরে বিবৃতি দিয়েছেন। সিরিজ আয়োজনে শঙ্কার কথা স্পষ্ট করে বলেছেন তিনি, তবে নিরপেক্ষ ভেন্যুতে হলে দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব বলে জানান মর্গান।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি ক্রিকেটে প্রভাব ফেলতে পারবে না। ইংল্যান্ড নিরাপত্তা বিশ্লেষক পাঠালে দুই বোর্ডের আলোচনায় সব ঠিকঠাক হবে বলে মত বিসিবি প্রধান নির্বাহীর। ইংল্যান্ডের বাংলাদেশ এবং ইন্ডিয়া ট্যুরটা ব্যাক টু ব্যাক সিরিজ, ওরা তো ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সিকিউরিটি ইন্সপেকশনটা একই সময় হয়তো করবে, এরকম একটা সময় হয়তো দুই বোর্ডের জন্য কনফার্ম হলে তারপরে আমাদের জানাবে। উই হ্যাভ এ ভেরি গুড ট্র্যাক রেকর্ড যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অনেক বড় বড় ইভেন্ট আমরা হোস্ট করেছি, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। গেল বছর নিরাপত্তার অজুহাতে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। একই কারণে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দল পাঠায়নি দলটি। তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ঠিকই আসে ইংল্যান্ড। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে সফর নিয়ে আশাবাদী বিসিবি। একই সঙ্গে নিরপেক্ষ ভেন্যুর আয়োজন প্রসঙ্গে একেবারে উড়িয়ে দিলেন প্রধান নির্বাহী। আমরা সবসময় মনে করি যে এটা কোনো সলিউশন না, দিস ইজ নট সলিউশন যে আপনার ক্রিকেট কোনো একটা দেশে বন্ধ হয়ে যাওয়া। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যে এফটিপি কমিটমেন্ট যেটা আছে সেটা ফুলফিল করা হোক। হোম সিরিজের চূড়ান্ত সূচি হয়েছিল আগেই। 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলতে আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। সবশেষ 2010 সালে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলতে অ্যালিস্টার কুকের নেতৃত্বে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় বোমা হামলার ঘটনায় শরীফুল ইসলাম ও জাহিদুল হক তামিম ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে সদর মডেল থানার পরিদর্শক শামসুদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এ মামলাটি করেন। এর আগে দুপুরে ঢাকা থেকে সিআইডির পরিদর্শক শহীদুল্লাহর নেতৃত্বে 7 সদস্যের একটি দল সেখানে পৌঁছে অনুসন্ধান কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, শোলাকিয়া এলাকার নীলগঞ্জ সড়কে 2 তলার একটি কক্ষ ভাড়া নেয় দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার শোলাকিয়া ঈদগাহ মাঠের 1 কিলোমিটার দূরে সন্ত্রাসীরা হামলা করলে 2 পুলিশ, 1 নারী ও 1 হামলাকারী নিহত হয়। কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে, যার নাম্বার 14। মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় এজাহার নেম আসামি 2 জন সহ আরো কিছু অজ্ঞাত সহযোগী আসামিদের নামে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। বিস্তারিত তদন্ত শেষে আপনাদেরকে জানানো হবে। এদিকে পাবনায় জঙ্গিবাদী বইসহ 2 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। ভোরে সুজানগর উপজেলার পালপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু জঙ্গিবাদে উস্কানিমূলক বইসহ ওমর ফারুক ও সানাউল্লাহ নামে 2 জেএমবি সদস্যকে আটক করা হয়। দেশের টার্গেট কিলিং ও গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিকেলে পল্টন মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে দল দুটি। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবি ও বাসদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশে সাম্প্রতিক যে টার্গেট কিলিং ও গুপ্ত হত্যা চলছে তা বিদেশি ষড়যন্ত্রের ফসল। এ ষড়যন্ত্র বন্ধ করতে এই মুহূর্তে দেশে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি আজও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন। সকালে রেস্তোরাঁর সামনে সড়কে পুলিশ ব্যারিকেডের পাশে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়া সন্ত্রাসী হামলায় নিহতদের মাগফিরাত কামনা করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত জাপানের একটি কোম্পানির কর্মকর্তারাও। নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন ফেনী পৌরসভার মেয়রও। এ সময় শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা নিহত দেশি বিদেশিদের পরিবারের স্বজনদের প্রতি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের সকল নাগরিককে জঙ্গিবাদদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান ছিল আগতদের কণ্ঠে। বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের নির্যাতনে নিজ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় আদিবাসীরা। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার তারাসা ইউনিয়নের তালুকদার পাড়ায় চাঁদাবাজির অর্থ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 দল সন্ত্রাসী। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিমল চাকমা নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। স্থানীয়রা পুলিশে খবর দিয়েছে এমন ধারণা করে ওই দিনই সন্ত্রাসীরা এলাকাবাসীর কয়েকজনকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে তালুকদার পাড়ার প্রায় 50টি পরিবার ঘরবাড়ি ছেড়ে জেলা শহরের বিভিন্ন হোটেল ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। এ ঘটনায় গত বুধবার রোয়াংছড়ি থানায় চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনে 3টি মামলা করে এলাকাবাসী।
এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদেরকে মারধর করে আমরা ভয়ে বাংলাদেশ চলে যাচ্ছি। আমরা গরু ছাগল এই নিয়ে সব আমরা তস্করতে আছে। গরু ছাগল যে জায়গা আছে সেটা এখন আছে। আমরা খাওয়া দাওয়া খুব সমস্যা, আমরা যাওয়ার আর খাওয়ার দাওয়া খুব আমরা সব তস্করতে আছি। কেউ ভয়ে যদি চলে এসে থাকে তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তা দিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যাব এবং গ্রামেও যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে সেই পদক্ষেপগুলো আমরা নেব। কুড়িগ্রামের নদ নদীতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে এখনো বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে এখনো পানিবন্দী রয়েছে জেলা সদর, উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার 19টি ইউনিয়নের নদী তীরবর্তী শতাধিক গ্রাম। কাজকর্ম না পেয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দী এসব মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছে হাজারো পরিবার। এ অবস্থায় সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। এখন তো পানি বন্যা, কামড় দিতে পারছি না, খুবই অভাব হয়ে আছে। পানিতে থাকতে থাকতে হাত পা সব ঘা হওয়া ই হয়ে গেছে। টিউবওয়েলের পানি পাই না, কোথায় পানি পাই, কোথায় কি করি। চারদিকে পানি, বাড়ি ঘরে পানি, কোনো কাজকর্ম নাই, কোনো ইনকামের কোনো পথ খোলা নাই। এখন কি করি, কি দিয়ে কিভাবে চলবো। সন্ধ্যার সময় আরো থাকছে রাতে ইউরোর ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পেতে মুখিয়ে রোনালদো। 16 বছরের আক্ষেপ ঘোচাতে চায় ফরাসিরা। হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও দেশের বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে মানহীন ওষুধ। এতে অসচেতনতায় ক্ষতির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। ফলে স্বাস্থ্যসেবা চরমভাবে হুমকির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। নিয়মিত মনিটরিং এর পাশাপাশি সহসাই মানহীন ওষুধের বিক্রি বন্ধ করা হবে বলে আশ্বাস অধিদপ্তরের। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। হাইকোর্ট ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার পরেও 35টি কোম্পানির মানহীন ঔষধ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে মত চিকিৎসাবিদদের। বাংলাদেশে যে কোম্পানি আছে যতগুলো, তার প্রায় অর্ধেকই মোটামুটি সক্ষম না মানসম্পন্ন ওষুধ তৈরি করতে। ভেজাল ওষুধ থাকবে 0%। কারণ ওই যত সামান্যই হোক না কেন, এই ওষুধটা খাচ্ছে কিন্তু আমার দেশের গরিব মানুষ। দেশে প্রতি বছর বিক্রি হয় 17,000 কোটি টাকার ঔষধ, যার 7 থেকে 8 ভাগই মানহীন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ প্রশাসনের জনবলের অভাব, সক্ষমতার অভাবের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ না থাকায় পুরোপুরি বন্ধ হচ্ছে না মানহীন ওষুধের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া। মনিটরিং এর ব্যবস্থাটা খুবই দুর্বল। যদি আমরা খুব সৎভাবে কাজটা করতে পারি, নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা করতে পারি, তাহলে কিন্তু যেই জনবলটা আছে তা দিয়েও কিন্তু পিকচারটা আরেকটু ভালো করা সম্ভব। তবে বাজারে মানহীন ওষুধের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে দাবি ঔষধ প্রশাসন অধিদপ্তরের। ইতিমধ্যে ওষুধ প্রশাসনের ফিল্ড লেভেলের সমস্ত কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ওষুধ যেখানে পাওয়া যাবে সেগুলো যেন ওখান থেকে উত্তোলন করে বা জব্দ করে নিয়ে এসে পড়ে। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মার্কেটের খোঁজ নিয়েছি, সেখানে আমরা এগুলার অ্যাভেলেবিলিটি দেখছি না ঢাকা শহরে। তাই এই প্রক্রিয়াটা অব্যাহত আছে সারা দেশব্যাপী। বাজারে মানহীন ঔষধের ব্যাপকতা রোধে উল্লেখযোগ্য সংখ্যক গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তৈরির দিকে সরকারকে মনোযোগী হবার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই 4 দেশের মধ্যে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নিচ্ছে 4 দেশের বিজনেস ফেডারেশন নিয়ে গঠিত BBIN ইকোনমিক বিজনেস ফোরাম। 15 জুলাই ভারতের শিলিগুড়িতে প্রথম বিজনেস এক্সপোতে এই অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দেওয়া হবে বলে জানান FPCCI সভাপতি। ব্যবসায়ীদের প্রত্যাশা, এতে 4টি দেশের মধ্যে বাণিজ্য যেমন বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন বাজার। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। সড়কপথে সরাসরি যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের জন্য গত বছরের 15 জুন BBIN মোটরযান চলাচল চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। এই চুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে এবার 4 দেশের সীমান্তবর্তী অঞ্চলে বিনিয়োগ ও শিল্পায়নের জন্য BBIN অর্থনৈতিক অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে BBIN বিজনেস ফোরাম। পঞ্চগড় হবে এই অর্থনৈতিক অঞ্চলের সদর দফতর। সংশ্লিষ্টদের মতে এতে 4 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য যেমন অবাধ হবে, তেমনি সম্ভাবনাময় এসব সীমান্ত এলাকার ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে। BBIN অ্যাক্টিভিটিস আমরা শুরু করলাম শিলিগুড়িতে, এবং শিলিগুড়ির পাশে হলো বিরাটনগর, যেটা হলো নেপালে, আর এই পাশে হলো আমাদের পঞ্চগড়।
আর কাছাকাছি হলো ফুনসিলিং, এটা হলো ভুটানে। এই এলাকাটা মিলিয়ে আমরা একটা BBIN ইকোনমিক জোন ডিক্লারেশন হবে, এটা সুদূর প্রসারী হবে এবং ওই এলাকার লোকগুলো যারা এখন অনেক পিছিয়ে আছে তারা খুব তাড়াতাড়ি মেইন যে বডিজগুলো তার সাথে চলে আসতে পারবে। তবে এই উদ্যোগ সফল করতে চার দেশের সরকারকে সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন শিল্পোদ্যোক্তারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইজ রোড নেটওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার। সো আমাদের চারজনকেই কিন্তু এই জিনিসটা করতে হলে উইলফুলি যার যার দেশে যতটুকু পড়ছে এই ইনফ্রাস্ট্রাকচারটা একটা সরকারি ইনভেস্টমেন্ট লাগবে। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $6 বিলিয়ন হলেও নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য খুবই নগণ্য। BBIN অর্থনৈতিক অঞ্চল হলে সব দেশে লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। একদিনেই পুরো পৃথিবী ঘুরে দেখার সুযোগ ভ্রমণ কোম্পানির আজগুবি কোনো অফার নয়, বাস্তবেই তা সম্ভব চীনের উইন্ডো অব দ্য ওয়ার্ল্ডে। পৃথিবীর বিখ্যাত 130টি স্থাপনাকে জায়গা দেওয়া হয়েছে একই স্থানে। ফলে প্রতিদিনই হাজারো দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত চীনের শেনজেন শহরের উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড। চীন ঘুরে এসে আরো জানাচ্ছেন এহসান জুয়েল। নামেই পরিচয়, উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর জানালা, যে জানালায় বসে একদিনেই হয়ে যাবে পুরো বিশ্ব ভ্রমণ। কি নেই এইখানে? পৃথিবীর সপ্তম আশ্চর্য তো আছেই, আছে ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান আর সংস্কৃতির এক দারুণ বৈশ্বিক মেলবন্ধন। চীনের দক্ষিণের শহর শেনজেনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড। ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার দিয়ে আপনাকে স্বাগত জানানোর পরই দেখতে পাবেন ইউরোপের আরো সব নান্দনিক স্থাপনা। রোমের কলোসিয়াম, বাকিংহাম প্যালেস থেকে শুরু করে আমেরিকার নিউ ইয়র্ক সিটি, স্ট্যাচু অব লিবার্টি সবকিছুই ঠাঁই দেওয়া হয়েছে এখানে। আর ভারতের তাজমহল, বুদ্ধের মন্দির, জাপানের মাউন্ট ফুজি যেন সমহিমায় উজ্জ্বল হয়ে আছে। মিনি আইফেল টাওয়ার, মিনি সাফারি পার্ক, মিনি পিরামিড সবই পাবেন এখানে। এশিয়ার একটি শহরে বসেই আপনি আমেরিকা, আফ্রিকা, ইউরোপ সব দেখতে পারবেন এখানে। শেনজেন একটি পর্যটন শহর, এখানে স্থানীয় এবং বিদেশি সব ধরনের পর্যটকরাই ঘুরতে আসে। বাংলাদেশি পর্যটকরাও এই শহরে এসে নিজেদের বঞ্চিত করেন না অনন্য এই স্থানটি দেখে যাওয়ার সুযোগ থেকে। একটা জায়গায় এসেই পুরো পৃথিবীর একটা ফ্লেভার নিয়ে যাওয়া, এটা সৌভাগ্য সব জায়গায় সম্ভব নয়। এটা একটা স্টার্টার কোর্স হিসাবে কাজ করবে যে নেক্সট আপনারা কোথায় যাবেন 1:1 লাইভ জিনিসটা দেখার জন্য। শুধু স্থাপনা নয়, এইখানে পৃথিবীর বিখ্যাত সব উৎসবের আয়োজনও থাকে পুরো বছর জুড়ে। জুলভানের 80 দিনের বিশ্বভ্রমণ নয়, এজন্য একদিনেই বিশ্বভ্রমণের রোমাঞ্চ। সকালটা লন্ডনে কাটিয়ে দুপুরটা প্যারিসে, আর সূর্যাস্ত দেখা যাবে সিডনির অপেরা হাউসের সামনে বসে। এতে একদিকে ভ্রমণ পিপাসু মন একদিনেই যেমন বিশ্বভ্রমণের আনন্দ পাচ্ছেন, তেমনি স্বল্প খরচ আর কম সময়ে ঘুরে দেখার সুযোগ হচ্ছে পৃথিবীর নান্দনিক সব স্থাপনা। এহসান জুয়েল, সময় সংবাদ, উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড, চীন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। নিউ ইয়র্ক, লুইজিয়ানা, টেক্সাস সহ কয়েকটি রাজ্যে বর্ণবাদ বিরোধী মিছিল সমাবেশ থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ অবস্থায় সারা দেশে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে বিভাজন ছড়িয়ে পড়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে ডালাসে চোরাগোপ্তা হামলায় নিহত 5 পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় বিশেষ স্মরণ সভার। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের পর যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে। শনিবারও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিভিন্ন অঙ্গরাজ্য। এদিন মার্কিনীদের বিক্ষোভ কর্মসূচিতে ধরপাকড় চালায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে র্যালি বের করা হয় নিউ ইয়র্কের রচেস্টারে। একইভাবে লুইজিয়ানা, পেনসিলভানিয়া ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভের সময় আটক করা হয় বেশ কয়েকজনকে।
people are not doing their job. পুলিশ বিক্ষোভ দমনের চেষ্টা করে বেশি বাড়াবাড়ি করছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। এর পরিণতি ভালো হবে না। As an activist, I know too. I'm in tune with both of these sides and say আমরা শুধু কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কথা বলি না, আমরা সমতার কথা বলি। fight for these people that are, being এসব জায়গায় সহিংসতা না হলেও শনিবার রাতে মিনেসোটায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন আহত হয় বলে জানায় গণমাধ্যম। এর মধ্যেই ডালাসে সহিংসতায় নিহত 5 পুলিশ কর্মকর্তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয় বিভিন্ন শহরে। শনিবার ডালাসের পুলিশ সদর দপ্তরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মার্কিনীরা। স্মরণ সভায় যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতাকে বর্ণবাদী আচরণের ফল বলে উল্লেখ করেন ডালাসের মেয়র মাইক রাউলিং। এ মাসের শুরুতে পুলিশের হাতে 2 কৃষ্ণাঙ্গ নিহত হওয়া ও গত সপ্তাহে কৃষ্ণাঙ্গ সাবেক সেনা মিকা জনসনের গুলিতে নিরাপত্তা বাহিনীর 5 সদস্যের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। দাসপ্রথার বিলুপ্তি হলেও তৎকালীন মানসিকতা সমাজে এখনো বিরাজ করছে বলে দাবি বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনের। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়ে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে মার্কিনীরা ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওবামা। এই মুহূর্তে মার্কিনীদের মধ্যে দুঃখের পাশাপাশি অনেক ক্ষোভও বিরাজ করছে। সবাই এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, কিন্তু আমাদের সামনে এগিয়ে যাবার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ আছে। যারা বলতে চান যুক্তরাষ্ট্রে বিভক্তি দেখা দিয়েছে তারা ভুল বকছেন। বারাক ওবামা ন্যাটো সম্মেলন শেষে পোল্যান্ড থেকে শনিবার স্পেনে পৌঁছালেও এ সফর একদিন কমিয়ে রোববারই দেশে ফিরছেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। সেনা অভিযানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন কমান্ডার সহ 3 জন নিহতের পর শনিবার ছড়িয়ে পড়ে বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর 96 সদস্য সহ প্রায় 200 জন আহত হয়। রোববারও পুলিশের ওপর বিক্ষোভকারীরা হামলা চালালে এক পুলিশ সদস্য নিহত হয়। শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে নিহত বুরহান মুজাফফর ওয়ানির মরদেহ নিয়ে শনিবার কাশ্মীরের রাস্তায় বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। তারা 3টি থানা ও 2টি সরকারি ভবনে আগুন দেয় বলে জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া রাজ্যে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বেশ কিছু এলাকায় সান্ধ্য আইন জারি করে কর্তৃপক্ষ। কাশ্মীর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যে ইন্টারনেট যোগাযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া সংঘর্ষ নিয়ন্ত্রণে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। পর্দা নামতে যাচ্ছে ইউরো 2016-এর 15 ইউরোর ফাইনালে গ্রিজম্যানের ফ্রান্স লড়বে রোনালদোর পর্তুগালের বিপক্ষে। কার ভাগ্যে জুটবে শিরোপা, ফ্রান্সের তৃতীয় নাকি পর্তুগালের প্রথম শিরোপা? উত্তরটা জানতে বিশ্ববাসীর চোখ আটকে থাকবে ফাইনালের ভেন্যু স্তাদে দা ফ্রান্সের দিকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয়ের পথে বাধা হয়ে নেমে এসেছেন আরেক রোনালদো। পার্থক্য শুধু এটুকুই যে 98-এর বিশ্বকাপ ফাইনালে সেই রোনালদো ছিলেন ব্রাজিলের কিংবদন্তি, আর এবার হলেন সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ফরাসিদের ফুটবল ইতিহাসটা সমৃদ্ধ হয়ে রয়েছে একটি বিশ্বকাপ ও 2টি ইউরো শিরোপা জয়ের মধ্য দিয়ে। সেই ইতিহাসটাকে আরো সমৃদ্ধ করতেই দিদিয়ের দেশমের শিষ্যরা পর্তুগিজদের বিপক্ষে মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। মুখোমুখি লড়াইয়ের হিসাবে এখন পর্যন্ত 24 বারের দেখায় আধিপত্য কিন্তু ব্লুদেরই। 18টি ম্যাচে জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র 5টি ম্যাচে, ড্রয়ের সংখ্যাটা মাত্র 1টি। গ্রিজম্যান পায়েরদের আরো আত্মবিশ্বাস যোগাচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক ফুটবলে সবশেষ খেলা 10টি ম্যাচে সেলেকাওদের কাছে তাদের অপরাজিত থাকার পরিসংখ্যান। এ ম্যাচে দেশম তার সেরা সেনানীদেরকেই পাচ্ছেন। ইনজুরি কিংবা কার্ডের জটিলতায় তাকে খুব বেশি ভুক্তভোগী হতে হচ্ছে না। আভাস মিলেছে কিছুটা রক্ষণাত্মক হয়ে 4-2-3-1 ফরমেশনেই মাঠে নামবে ফরাসিরা। সেক্ষেত্রে এভরা, পগবা, মাতুইদি, সিসকোর সাথে পায়েত, জিরুদ আর আসরের দুরন্ত ফুটবলার গ্রিজম্যানই দেশমের প্রথম একাদশের ভরসা। অন্যদিকে নামে ভারে বড় দল হলেও শিরোপা শূন্যতার আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ এবার পর্তুগালের সামনে। সেলেকাওরা তো সেই স্বপ্ন থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে। পর্তুগিজদের স্বপ্নদোষটা রোনালদো কি পারবেন ফার্নান্দো সান্তোসের দলকে সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি বাস্তবে পরিণত করে দিতে? সান্তোসের রণকৌশলে অবশ্য মৌতিহ্ন থাকছেন না। 4-1-3-2 ফরমেশনে তার প্রধান ভরসা ওই CR7ই, সাথে ন্যানি সিলভারা তো আছেনই। পাশাপাশি সেলেকাওদের তরুণ তুর্কি রেনাতো সানচেজ এরই মধ্যে তার আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন।
1984 সালে প্রথম ইউরো শিরোপার পর 2000 সালে দ্বিতীয় শিরোপা। ব্যবধানটা 16 বছরের। 2000 সালের পর আবারও 16 বছর পেরিয়ে গেছে। ফ্রান্সের কাছে ইউরো শিরোপাটা 16 বছর পরপরই যেন ধরা দেয়। কাকতালীয়ভাবে 2016, অর্থাৎ এবারের শিরোপাটাও কি যাবে তাহলে ফরাসিদের ঘরে? উত্তরটা জানতে অপেক্ষাটা মাত্রই তো আর কয়েক ঘন্টার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ। ফাইনালের আগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক বৈঠকে একথা জানান প্যারিসের পুলিশ প্রধান মাইকেল ক্যাডেট। ইউরো চ্যাম্পিয়নশিপকে সফল করতে পুরো আসর জুড়ে স্টেডিয়াম, প্র্যাকটিস ভেন্যু এবং হোটেলগুলোতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন 90,000 নিরাপত্তা কর্মী। এছাড়াও বিদেশি পর্যটকদের জন্য ছিল আলাদা নিরাপত্তা ব্যবস্থা। এরপরও ফাইনালের আগে সেই ব্যবস্থাকে আরো জোরদার করতে যাচ্ছে প্যারিস কর্তৃপক্ষ। ফাইনালের ম্যাচ ভেন্যু স্তাদে দো ফ্রান্সের পাশাপাশি এদিন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে আইফেল টাওয়ার এবং বিভিন্ন ফ্যান জোনগুলোতে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে কাল, স্বাগত জানালেন আলেম ওলামারা। জঙ্গিবাদ দমনের সর্বোচ্চ কঠোর হবে সরকার, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান। কোন শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ে জানানোর আহ্বান শিক্ষামন্ত্রী। বললেন বিপথগামিতা রোধে সহায়তা নেওয়া হবে আলেম ওলামা। সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের বৈঠক। এবং ঈদের টানা 9 দিন ছুটি শেষে প্রাণ ফিরেছে অফিস আদালতে। প্রথম দিনে কুশল বিনিময়ে সময় কাটিয়েছেন অনেকে। আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।